So hello and welcome my dear student in my channel a journey with physics where quality matters. So আজকে যে টপিকটা হবে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে আমরা নিট 2020 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাস করবো এবং সেটা হচ্ছে ডে 1-এর ওপরে। আর আজকে মেনলি আমরা 15খানা প্রশ্ন ডিসকাস করব এবং সেখান থেকে বেশিরভাগই আমাদের কিন্তু ক্লাস 12-এর প্রশ্ন থাকবে, বিকজ আমাদের হচ্ছে কি নিট 2020-তে তোমাদের ক্লাস 11 থেকে প্রশ্ন এসেছিল। 45খানার মধ্যে ক্লাস 11 থেকে প্রশ্ন এসেছিল 14খানা এবং ক্লাস 12 থেকে এসেছিল, এটা 18খানা এসেছিল এবং ক্লাস 12 থেকে যেটা এসেছিল সেটা হচ্ছে আমাদের 27। সো লট অফ কোশ্চেন হ্যাজ কাম, that is had come in NEET 2020 from class 12. সো আমরা ক্লাস 12-এর মেনলি 15খানা প্রশ্ন ডিসকাস করবো আজকে এবং সেটা খুব সহজ প্রশ্ন হবে এবং তোমরা ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। লট অফ কনসেপ্ট থাকবে, লট অফ ইনফরমেশান থাকবে এবং তোমরা নতুন কিছু শিখতে পারবে এবং তার সঙ্গে কিছু ট্রিকও শেখানোর চেষ্টা করব। সো দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। এবং বিফোর অ্যাকচুয়ালি স্টার্টিং, হাই দিস ইজ সুজিত টু ডিসকাস or to take today's class. So here is your first question, NEET 2020 from electronic device. ঠিক, so first question কি বলেছে দেখো, the increase in width of the depletion region in a PN junction diode is due to. তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে কি এটা, যে একটা সেমিকন্ডাক্টর পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে ডিপ্লিশন রিজনের উইথ কখন বাড়ে বা কিভাবে বাড়ে বা কেন বাড়ে। তো যদি আমাদের কোনো একটা পিএন জাংশন ডায়োডকে এইভাবে ধরে নাও এবং এটা পি, এটা এন সাইড, এবং তুমি যদি এখানটায় আমাদের ডিপ্লিশন রিজিয়ান ড্র করো, তাহলে এটাই হচ্ছে আমাদের ডিপ্লিশন রিজিয়ান এবং এই ডিপ্লিশন রিজিয়ানটার উইথ অর্থাৎ তার চওড়া, অর্থাৎ ডিপ্লিশন রিজিয়ানের পোটেনশিয়াল আরও বাড়তে থাকে, সেটা তুমি যদি এখানটায় রিভার্স বায়াস করো, তাহলে অনলি ফর ওয়ান কেস যদি তুমি রিভার্স বায়াস করতে থাকো তাহলে কিন্তু ডিপ্লিশন রিজনের উইথ বাড়তে থাকবে, বিকজ ফরওয়ার্ড বায়াসে ডিপ্লিশন রিজনের উইথ কমে যায়, বিকজ তখন আমাদের ফরওয়ার্ড কারেন্ট পাস করে। সো আমাদের অ্যান্সার হবে কিন্তু রিভার্স বায়াস অনলি, বিকজ বোথ ফরওয়ার্ড অ্যান্ড বোথ রিভার্স, দিস ইজ নট দ্য পসিবল কেস। অ্যান্ড ইনক্রিজ ইন ফরওয়ার্ড কারেন্ট যদি ইনক্রিজ হয় ফরওয়ার্ড ডিরেকশানে, তাহলে তোমরা জানো যে পিএন জাংশনের গ্রাফ এইরকম হয়, এইটাকেই বলা হয় ফরওয়ার্ড কারেন্ট। এবং এই ফরওয়ার্ড কারেন্ট কখন হয়, যখন ফরওয়ার্ড বায়াস রাখা হয়, আর ফরওয়ার্ড বায়াস অবস্থায় কিন্তু ডিপ্লিশন রিজন পুরোটাই কিন্তু এলিমিনেট হয়ে যায়, তাই না। সো পিএন জাংশনের ক্ষেত্রে ডিপ্লিশন রিজনের উইথ ইনক্রিজ করবে অনলি ফর অফ রিভার্স বায়াস। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, for transistor action which of the following statements is correct, actually incorrect নয়, is correct হবে, ঠিকঠাক is correct হবে। তো ট্রানজিস্টার অ্যাকশন মানে কি, ট্রানজিস্টার অ্যাকশন মানে হলো, কোশ্চেনটা ফার্স্টে তোমাকে যেটা বুঝতে হবে, এখানে বলতে চেয়েছে যে ট্রানজিস্টার অ্যাকশন। সো ট্রানজিস্টার অ্যাকশন মানে ট্রানজিস্টারের যে তিনটে রিজিয়ান আছে, যে অ্যাক্টিভ রিজিয়ান, অ্যাক্টিভ, 2 নম্বর ছিল আমাদের স্যাচুরেশন, আর 3 নম্বর ছিল নিশ্চয়ই আমাদের কাট অফ রিজিয়ান। তাহলে কাট অফ রিজিয়ান কখন হয়, কাট অফ রিজিয়ান তখনই হয় যখন আমাদের কোনো ট্রানজিস্টারের, এটা যদি আমাদের ট্রানজিস্টার ধরে নাও, যার এটা এমিটার, এটা বেস এবং এটা কালেক্টার, এই এমিটার বেস জাংশনটা যদি ফরওয়ার্ড বায়াস রাখা হয় এবং বেস কালেক্টার জাংশনকে যদি রিভার্স বায়াস করো, তাহলে তুমি কিন্তু অ্যাক্টিভ রিজিয়ান পাবে। আর ট্রানজিস্টারকে সবসময় অ্যাক্টিভ রিজিয়ানেই রাখতে হয়। তাহলে আমাদের কি বললাম, জাংশন অফ এমিটার উইল বি হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস, দ্যাট ইজ অফ এমিটার বেস জাংশন, অ্যান্ড জেসি দ্যাট ইজ অফ কালেক্টার বেস জাংশন উইল বি অন রিভার্স বায়াস। তাহলেই কিন্তু ট্রানজিস্টার অ্যাক্টিভ রিজিয়ানে থাকবে, আদারওয়াইজ না। আর স্যাচুরেশন রিজিয়ানে কি হয়, স্যাচুরেশন রিজিয়ানে বোথ জাংশন JE and JC will be in forward bias,
আর বুঝতেই পারছো নাম দেখে কাট অফ পুরোটাই কাট হয়ে গেছে। সো জেই অ্যান্ড জেসি উইল বি ইন রিভার্স বায়াস ফর কাট অফ রিজিয়ানে। সো ফর ট্রানজিস্টার অ্যাকশন দ্যাট ইজ অফ নর্মাল অ্যাকশন, দ্যাট ইজ অফ আমাদের অ্যাক্টিভ রিজিয়ান, সেখানে কিন্তু আমাদের যে অপশানটা হবে, যে অপশানগুলোর মধ্যে এবার তুমি লক্ষ্য করো, সো বিইসি দ্যাট ইজ বেস এমিটার কালেক্টর শুড হ্যাভ সেম ডোপিং, এটা কখনোই হয় না সেম ডোপিংয়ে। বেস এমিটার কালেক্টর রিজিয়ান শুড হ্যাভ সেম সাইজ, এটাও কখনো হয় না। আমি সাইজ আর ডোপিং সম্পর্কে তোমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি এখনই। বোথ এমিটার জাংশন অ্যাজ ওয়েল অ্যাজ কালেক্টর জাংশন আর ফরওয়ার্ড বায়াস, এটাও হবে না, বিকজ এখানে যদি ফরওয়ার্ড বায়াস দুটোই করায় তাহলে যে রিজিয়ানটা হবে ট্রানজিস্টারের বা যে অ্যাকশানটা হবে সেটা ট্রানজিস্টারের কোনো অ্যাকশান হবে না এবং ট্রানজিস্টার স্যাচুরেশন রিজিয়ানে পৌঁছে যাবে। সো দ্য বেস রিজিয়ান মাস্ট হ্যাভ ভেরি থিন সাইজ অ্যান্ড লাইটলি ডোপড। সো দিস উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার। এই বেসকে আমাদের সবসময় কিন্তু ভেরি থিন অর্থাৎ পাতলা করা এবং লাইটলি ডোপ করা হয়, ঠিক। আর তোমাদের যে এক্সট্রা ইনফরমেশনটা দরকার সেটা হচ্ছে কি, তুমি যদি উইথটাকে ডাব্লু ধরো তাহলে আমাদের কালেক্টরের উইথ সব থেকে বেশি, তার থেকে কম এমিটারের উইথ এবং তার থেকে কম হচ্ছে কি বেসের উইথ। এবং ডোপিং কনসেন্ট্রেশনটাকে তুমি যদি ডি ধরো তাহলে ডোপিং কনসেন্ট্রেশন ইন কালেক্টর এর থেকে অ্যাকচুয়ালি এমিটারে সব থেকে ডোপিং বেশি, তারপরে কালেক্টর, তারপরে থাকে আমাদের ডোপিং অফ বেস। সো এটা হলো ডোপিংয়ের রেসপেক্টে কিভাবে কোন রিজিয়ানে ডোপ করা হয় আর কোন রিজিয়ানের উইথ কেমন হয় সেটা হলো ইনফরমেশান। সো তোমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ অফ থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন অফ ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিকজ ইন এভরি এক্সাম, যেই মেন বলো, নিট বলো, ডব্লিউবিসি জেই বলো, প্রত্যেকটা এক্সামে কিন্তু ডিজিটাল থেকে প্রশ্ন আসেই আসে। সেখানে প্রশ্নটা কি, এইরকম একটা আমাদের সার্কিট বলে দিয়েছে, ডিজিটাল সার্কিট, এবং এর থেকে কোনটা হবে আমাদের ট্রুথ টেবিল, ABCD চারটে অপশানের মধ্যে। তাহলে এইটার থেকে তুমি দুটো প্রসেসে করতে পারো, দুটো প্রসেস। সো ফার্স্ট অফ অল প্রসেসটা হচ্ছে কি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস। তুমি কি করবে, এখানটা থেকে তুমি এখানে যে একটা দেখতে পাচ্ছ নট গেট লাগানো আছে, এখানে একটা যদি ইনপুট এ থাকে এবং তার নট গেট এ বার হয়, এখানে যদি ইনপুট বি থাকে তার নট গেট বি বার হয়। সো এখানটায় ওয়াই ইকুয়ালস টু যেটা তুমি পাবে, যেহেতু এটা একটা নর গেট লাগানো আছে, তাহলে তুমি ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবে এ বার প্লাস, দ্যাট ইজ অর অ্যাকচুয়ালি এ বার অর বি বার, এবং যেহেতু এটা নর গেট তাহলে মাথায়ও একটা বার থাকবে। এবং অ্যাপ্লাইং ডি মর্গানস ল, তাহলে তুমি লিখতে পারবে এটা এ বারের বার এবং এটা বি বারের বার। সো ওয়াই ইকুয়ালস টু এ বি। তাহলে ওয়াই ইকুয়ালস টু যদি এ বি আসে তাহলে এটা আমাদের কি গেট, এটা নিশ্চয়ই আমাদের অ্যান্ড গেটের মতো লাগছে। তাহলে এই গেটটার যদি তুল্য গেট অ্যান্ড গেট হয়ে থাকে তাহলে যে তুল্য আমি ট্রুথ টেবিলটা পাবো সেটা নিশ্চয়ই ডেফিনেটলি অ্যান্ড গেটের হওয়া উচিত। নাও সার্চ হোয়ার ইজ দ্য অ্যান্ড গেট, বিকজ উই নো দ্য ট্রুথ টেবিল অফ অ্যান্ড গেট। যখন দুটো ইনপুট 1 হয় তখনই একমাত্র আউটপুট 1 হয়, বাকি সমস্ত কেসে আউটপুট 0। তাহলে অ্যাকচুয়ালি আই থিঙ্ক দিস ইজ ইয়োর পসিবল অ্যান্সার। A0 B0 আউটপুট 0, A0 B1 আউটপুট ডেফিনেটলি 0 হওয়া উচিত। এটাতেও সেম কেস এবং 1 1-এ 1 হয়েছে। তাহলে দিস ইজ ইয়োর অ্যান্ড গেট ট্রুথ টেবিল এবং দিস ইজ ইয়োর আনসার। বিকজ এটা হবে না, এটা হবে না, এটা হবে না, বিকজ এটা তোমাদের অ্যান্সার, তাহলে তো বাকিগুলো তো হবে না ডেফিনেটলি, তাই না? সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। সো আরও একটা প্রসেস যেটা আছে সেটা হলো অপশান এলিমিনেশন প্রসেস, সেটা একটু লেন্দি হতো। সুতরাং এটা যেহেতু একটা সহজ গেট, সহজ কোনো লজিক সার্কিট, তাহলে তোমাকে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড প্রসেসটাই হচ্ছে বেশি শ্রেয়, এবং পরীক্ষার হলে কিন্তু টাইমটা বাঁচানো খুবই দরকার। সো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। সো ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বোর মডেল ইজ নট ভ্যালিড। আচ্ছা, কোন কেসের জন্য এখানে বোর মডেল কিন্তু ভ্যালিড নয় বলেছে। সো ফোকাস অন দিস ওয়ার্ড, নট ভ্যালিড। ঠিক আছে, তোমরা কিন্তু করে ফেলো না যেটা কোন মডেলের জন্য কোন অপশানের জন্য বোর মডেলটা ভ্যালিড, বিকজ এখানে বলেছে এটা নট ভ্যালিড।
সো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তো এটা ভ্যালিড, বিকজ আমরা কেন রিজন সেটা বলছি। সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম অ্যাটম, সো দিস উইল বি দ্য ইয়োর আনসার। এবার তারপরে বলেছে ডয়টেরন অ্যাটম, সো দিস উইল বি ইয়োর আনসার। সো যেটা হতে পারে না যে সিঙ্গলি আয়োনাইজড নিয়ন অ্যাটম, এটা হতে পারে না, বিকজ এটা হচ্ছে আমাদের বোর মডেলের সঙ্গে অ্যাডজাস্টেবল নয়। সো দিস ইজ ইয়োর অ্যাকচুয়াল অ্যান্সার। মানে এইগুলো হতে পারে না, অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে বোর মডেলের সঙ্গে ভ্যালিড, এইটা হচ্ছে বোর মডেলের সঙ্গে ভ্যালিড নয়। এবার হচ্ছে কি কেন, বিকজ অফ একটাই কারণ, বোর মডেল হচ্ছে ভ্যালিড হচ্ছে কি এটা যদি আমাদের হাইড্রোজেন লাইক অ্যাটম থাকে, অর্থাৎ আউটার সেলে একটা মাত্র যদি ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু আমরা হাইড্রোজেন লাইক অ্যাটম বলতে পারবো, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বোর মডেল ভ্যালিড হতে পারে। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে লক্ষ্য করো, সেন্টারে একটা মাত্র প্রোটন এবং বাইরের আউটার সেলে একটা মাত্র ইলেকট্রন ঘোরাফেরা করে, ঠিক আছে, পাহারা দেয়। সো সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম অ্যাটম, হিলিয়াম সেলের হিলিয়াম নিউক্লিয়াসের কিন্তু অ্যাকচুয়ালি, অর্থাৎ বা হিলিয়াম অ্যাটমের বলো, তাহলে হচ্ছে আউটার সেলে কিন্তু হচ্ছে কি তার দুটো ইলেকট্রন থাকে, এবং হিলিয়াম প্লাস মানে কি একটা ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বোর মডেলের সঙ্গে ভ্যালিড হতে পারে। এবং ডয়টেরন অ্যাটম কি, ডয়টেরন অ্যাটম হচ্ছে এটা আমাদের 1H2 হলো ডয়টেরন অ্যাটম। তাহলে এখানেও দেখো হাইড্রোজেন লাইক অ্যাটম আছে, বিকজ এখানেও তার ভর সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ সেন্টারে একটা প্রোটন একটা নিউট্রন এবং আউটার সেলে একটা মাত্র কিন্তু ইলেকট্রন ঘোরাফেরা করে। তাহলে সবই কিন্তু আউটার সেলে একটা মাত্র ইলেকট্রন আছে, এ অপশান, বি অপশান, সি অপশানে। কিন্তু তুমি যদি অপশান ডিতে লক্ষ্য করো, যেটা নিয়নের কিন্তু আমাদের পরমাণু ক্রমাঙ্ক 8টা এবং এখানে 18টা থাকে। সো এটার কিন্তু আউটার সেলে যেটা থাকে 2, 8, 8, 16 এবং 18, তাহলে আউটার সেলে 8টা ইলেকট্রন। তাহলে আউটার সেলে যদি 8টা ইলেকট্রন থাকে এবং সেখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তবেই তো নিয়ন প্লাস হবে। তবুও কিন্তু তার আউটার সেলে 7খানা ইলেকট্রন থেকে যাচ্ছে, অর্থাৎ সে হাইড্রোজেন লাইক অ্যাটম হতে পারছে না, কারণ হাইড্রোজেন লাইক অ্যাটম হতে গেলে তার আউটার সেলে একটাই মাত্র ইলেকট্রন থাকতে হবে। হাইড্রোজেন লাইক অ্যাটম হতে গেলে তার আউটার সেলে একটা ইলেকট্রন থাকতে হবে। সো দিস উইল নট ভ্যালিড ফর দ্য হাইড্রোজেন অ্যাটম অর বোর মডেল। সো দিস উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার। ঠিকঠাক, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা দেখো, যেখানে বলেছে 5 নম্বর প্রশ্ন। সো হোয়েন আ নিউক্লিয়াস 92 ইউরেনিয়াম 235 ইজ বোম্বার্ড উইথ আ নিউট্রন, অর্থাৎ নিউট্রন দ্বারা যদি এটাকে অ্যাটাক করা হয়, অর্থাৎ বোম্বার্ড করা হয়, অর্থাৎ এর নিউক্লিয়াসটাকে যদি ডিস্ট্রয় করা হয়, তাহলে ইট জেনারেটস আ ক্রিপ্টন 36 উইথ 89 অ্যান্ড 3 নিউট্রনস অ্যান্ড আদার যে নিউক্লিয়াসটা উৎপন্ন হবে সেটা তোমার জানতে চেয়েছে। সো একবার ক্রিপ্টন উৎপন্ন হয়েছে, আর ক্রিপ্টন কখনোই হতে পারে না, ঠিকঠাক। আর তোমরা জানো এটা নিশ্চয়ই বেরিয়াম হবে, বিকজ আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করে আসছি যে আমাদের হাইড্রোজেন মানে ইউরেনিয়াম 92, 235 এবং একটা নিউট্রন দ্বারা যদি বোম্বার্ড করা হয়, তাহলে যে জিনিসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া হবে, অর্থাৎ নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া হবে, এবং সেখানটায় হচ্ছে আমাদের যেটা উৎপন্ন হবে ক্রিপ্টন 36 বলেই দিয়েছে, 89, এবং তোমাদের আর বলে দিয়েছে 3 নিউট্রন। তাহলে 3খানা যদি নিউট্রন উৎপন্ন হয় 0n1, তাহলে এইটার জন্য 3 চলে গেল, ঠিক। 3খানা নিউট্রনের ভর সংখ্যা হচ্ছে 3টে, আর 89 দ্যাট ইজ 92। এবার 235 থেকে তুমি যদি ভর সংখ্যা 92 সাবট্র্যাক্ট করো, তাহলে মোরাললেসলি এটা আসতে পারে 3, এটা 4, এটা 1, তাহলে 143। সো ইয়োর ক্লোজেস্ট অপশান ইজ 144। সো উইল বি অ্যান্সার বেরিয়াম, ঠিকঠাক। আই হোপ ক্লিয়ার এটা, এবং এটা তোমরা নিউক্লিয় সংযোজনের বিক্রিয়া থেকেও কিন্তু ডাইরেক্ট লিখে দিতে পারো। সো দেয়ার ইজ নো নিড টু সাবট্র্যাক্ট ইট, সো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 6।
এটাও ভীষণ ইজি প্রশ্ন। দেখো, দ্য এনার্জি ইকুইভ্যালেন্ট অফ 0.5 গ্রাম অফ আ সাবস্ট্যান্স ইজ, তাহলে একটা এনার্জি রিলিজ হবে বা এনার্জি সমতুল্য 0.5 গ্রাম কোনো যদি ভর থাকে তার সমতুল্য এনার্জি কত হতে পারে। এবং সেটা হচ্ছে, এটা বাচ্চাও জানে ছোটোবেলাতে, কিন্তু তারা করতে পারে না, এবং তারা ফর্মুলাটা জানে যে দ্যাট ইজ অফ ডেল্টা ই ইকুয়ালস টু ডেল্টা এম সি স্কোয়ার, দ্য ওয়েল নন ফর্মুলা অফ আইনস্টাইন রিলেটিভিটি, তাই তো। তো ডেল্টা ই ইকুয়ালস টু ডেল্টা এম সি স্কোয়ার। সো ডেল্টা এম তোমাদের কিন্তু বলে দিয়েছি এখানটা 0.5 গ্রাম। সো ইউ হ্যাভ টু মুভ ইট in SI system because your options are in SI, joule. ঠিক, ঝুল। সো ডেল্টা ই কত হবে তাহলে? ডেল্টা এম সি স্কোয়ার হবে, দেখো তাহলে 3 × 10⁸ হোল স্কোয়ার, 0.5 × 10⁻³ দিস ইজ 9 × 10⁻16। সো এইখানটা দেখো যেটা আসছে 0.5 আসছে, এবং 9 গুণ করলে এটা হচ্ছে আমাদের আসবে 4.5, এবং এইখানটা যেটা পাবে সেটা 10⁻13, এটা হচ্ছে জুল। সো ইয়োর অপশন উইল বি অপশন এ, 4.5 × 10⁻13 জুল। Okay, chalo moving to the next question number 7. So now the question number 7. So কি বলছে question number 7টা দেখো, light of frequency 1.5 times the threshold frequency is incident on a material, that is of threshold frequency 1.5 গুণ যদি কোনো একটা ইনসিডেন্ট লাইটের কম্পাঙ্ক থাকে এবং সেটা যদি ম্যাটেরিয়ালের উপর পড়ে, দেন কোশ্চেন কি বলছে দেখো, হোয়াট উইল বি দ্য ফটোইলেকট্রিক কারেন্ট ইফ দ্য ফ্রিকোয়েন্সি ইজ হাফড অ্যান্ড দ্য ইন্টেন্সিটি ইজ ডাবলড, এবং ফ্রিকোয়েন্সি অর্ধেক করে দেওয়া হচ্ছে কিন্তু ইন্টেন্সিটিকে ডাবল করা হচ্ছে। সো 4 অপশনস আর দেয়ার, ডাবলড, 4 times, 1/4 and 0. So what will be your correct answer? Now we know the Einstein's equation. Einstein equation কি বলে, that is h nu equals to হচ্ছে কি আমাদের h nu naught equals plus w0, অ্যান্ড যেখানে হচ্ছে কি h nu হলো ইনসিডেন্ট আলোর শক্তি, h nu naught হচ্ছে কি আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যেখানে নিউ নট, আর w0 হচ্ছে কি আমাদের ওয়ার্ক ফাংশন, বা এটাকে তোমরা লিখতে পারো হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার, হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার, বিকজ অফ h nu নটটাই অ্যাকচুয়ালি w0-র সাথে সমান, h nu নটটাই অ্যাকচুয়ালি w0-র সাথে সমান। সো এখন কি বলছে, যদি আমি হচ্ছে কে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে নিউ নট ধরে নিই, এবং যে ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি, সেই ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি সেটা হলো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির 1.5 গুণ, ঠিক সেই কম্পাঙ্কের আলো কিন্তু পড়ছে, এবং যেহেতু ইনসিডেন্ট আলোর কম্পাঙ্ক থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কম্পাঙ্কের থেকে বেশি, তাহলে কিন্তু আমাদের ফটো ইলেকট্রিক ঘটনাটা ঘটবে, দ্যাট ইজ অফ ইলেকট্রন কিন্তু নিঃসরণ হবে। নাও যদি আমাদের নতুন যে কম্পাঙ্কটা সেটা বলেছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে হাফ করে দেওয়া আছে, দ্যাট ইজ অফ nu/2. নাও দ্য ফ্রিকোয়েন্সি ইজ nu/2, সো 1.5 নিউ নট বাই 2, দ্যাট ইজ অফ আমরা লিখতে পারি 1.5 মানে 3/2, অ্যান্ড এগেন 2 ইজ দেয়ার, সো 3/4 নিউ নট। সো এটা কি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি আমরা নিউ নট ফ্রিকোয়েন্সিটা কিন্তু নিউ প্রাইমের থেকে কম, দ্যাট ইজ ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সিটা কিন্তু এখন কমে গেছে, অর্থাৎ ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সিটা কিন্তু হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে কম, ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সিটা কিন্তু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে কম। সো আমাদের আইনস্টাইন ইকুয়েশন অনুসারে কিন্তু হচ্ছে কি ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটবে না, অর্থাৎ হচ্ছে কোনো ফটো ইলেকট্রন নিঃসরণ হবে না, বিকজ অফ আমাদের একটাই কারণ, সেখানে হচ্ছে কি আমাদের ইনসিডেন্ট যে ফ্রিকোয়েন্সিটা ছিল সেটা কিন্তু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে কমে গেছে, আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে কমে যাওয়া অর্থাৎ সূচনা কম্পাঙ্কের থেকে কমে যাওয়া ফ্রিকোয়েন্সির আলো কোনোদিনই কিন্তু আমাদের
ফটো ইলেকট্রিক নিঃসরণ অর্থাৎ ফটো ইলেকট্রিক ঘটনা কিন্তু ঘটাতে পারবে না। সো এখানে কোনো ইলেকট্রন নিঃসরণ হবে না, দ্যাট মিনস কারেন্ট হচ্ছে কি জিরো। আর এখানে যে ইন্টেন্সিটি ইজ ডাবলড করে দেওয়া হয়েছে, এই কথাটা দিয়ে তোমাদেরকে ঘাবড়ে দিয়েছে, বিকজ অফ ইন ইকুয়েশানে ইন্টেন্সিটির কিন্তু কোনো ব্যাপার নেই। বিকজ অফ ইন্টেন্সিটি ডাবলড মানে হচ্ছে কি নাম্বার অফ ফোটনস কিন্তু ডবল হয়েছে, নাম্বার অফ ফোটনস ডবল হওয়া, তাদের শক্তি হচ্ছে কি ডবল হওয়া নয়, ঠিকঠাক। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে কি নেক্সট প্রশ্নে যাওয়া যাক, সেটা হচ্ছে কি দেখো কোশ্চেন নাম্বার 8। সো অ্যান ইলেকট্রন ইজ অ্যাসিলারেটেড ফ্রম রেস্ট, যেটা একটা ইলেকট্রনকে কিন্তু হচ্ছে স্থিরাবস্থা থেকে ত্বরণ দেওয়া হচ্ছে থ্রু আ পোটেনশিয়াল ডিফারেন্স অফ ভি ভোল্টের মাধ্যমে, এবং ইফ দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন ইজ সামথিং তোমাদেরকে বলে দিয়েছে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ইজ। সো তোমাকে ওই পোটেনশিয়াল ডিফারেন্স ভিটা কত সেটা বার করতে হবে। এটা করা খুবই সহজ। উই নো একটা ফর্মুলা আমরা জানি, যে ফর্মুলাটা হলো ডি ব্রগলি ওয়েভলেন্থ, এবং সেটা হলো কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রেই ভ্যালিড। সো এখানে আমাদের প্রশ্নেও কিন্তু ইলেকট্রন বলে দিয়েছে, সো উই ক্যান ইজিলি অ্যাপ্লাই দ্যাট ফর্মুলা। ফর্মুলাটা কি না, ল্যামডা 12.27/√v অ্যামস্ট্রং। অর্থাৎ যদি কোনো ভি পোটেনশিয়ালের মধ্য দিয়ে কোনো ইলেকট্রনকে অ্যাসিলারেট করা হয় এবং তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে রিলেশনটা এইরকম দেখতে হয়, এবং যেখানে হলো অ্যামস্ট্রং এককে তরঙ্গ দৈর্ঘ্যটাকে মাপা হয়েছে। এখন তোমাদেরকে কি বলে দিয়েছে দেখো, যে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু তোমাদের বলে দিয়েছে 1.227 × 10⁻², ন্যানোমিটার। সো ইউ ক্যান পুট দ্য ভ্যালু হিয়ার। তাহলে এখানে 1.227 × 10⁻² কে লিখতে পারো। এইটাকে তুমি এখন মিটার এককে কনভার্ট করে দাও। সো মিটার এককে যদি কনভার্ট করো, তাহলে তুমি লিখতে পারো মাইনাস অফ, অর অ্যাকচুয়ালি আরও একটা জিনিস করতে পারো, এটা হচ্ছে যেহেতু ন্যানোমিটার আছে এবং এখানে অ্যামস্ট্রং আছে, তাহলে বোথ সাইডের ডাইমেনশনটাকে সেম করে দাও। তাহলে বোথ সাইডের ডাইমেনশন সেম করতে গেলে আমরা জানি 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10 অ্যামস্ট্রং হয়, 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10 অ্যামস্ট্রং। তাহলে এটাকে 10 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, সমান 12.27/√v অ্যামস্ট্রং। সো বোথ সাইডের ডাইমেনশন কিন্তু ম্যাচ হয়ে গেছে, তাহলে আমাদের ডাইমেনশন নিয়ে আর মাথা খারাপ করার দরকার নেই। নাও এই 12.27টাকে তুমি এইভাবে লিখতে পারো, দ্যাট ইজ অফ এই 10টা এর সাথে নিয়ে নাও, তাহলে 12.27 আসলো। তাহলে এই 10টা যদি এর সাথে নাও, তাহলে এখানে 12.27, ডান দিকেও 12.27, তাহলে এইটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এদিকে আছে 10⁻², এদিকে আছে 1/√v। সো 10⁻² ইকুয়ালস টু 1/√v যদি হয়, তাহলে v ইকুয়ালস টু কত হবে, 10⁴ ভোল্ট। স্কোয়ার করলাম এবং তাকে উল্টে দিলাম, তাহলে 1/vটা v হলো আর 10⁻⁴টা 4 হলো। সো ইয়োর অপশান ইজ, কারেক্ট অপশান ইজ 10⁴ ভোল্ট, দ্যাট ইজ অপশান ডি। সো আই হোপ ক্লিয়ার, এবং খুব ইজি অঙ্ক। সো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। So this is an interesting question. This is a very much interesting question. এবং কোশ্চেনটা কি বলেছে দেখো, দ্য ব্রুস্টার্স অ্যাঙ্গেল আইবি ফর অ্যান ইন্টারফেস শুড বি। তাহলে 4টে অপশান দিয়েছে, তাহলে তোমাকে এখানে গেস করতে হবে ব্রুস্টার অ্যাঙ্গেল কোনো একটা ইন্টারফেস অর্থাৎ কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে কীরকম হতে পারে, সেটা তোমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে বা তোমাকে বলতে হবে। তাহলে এটা করতে গেলে তোমাকে যেটা হেল্প লাগবে সেটা একটু লিটল বিট কনসেপ্ট লাগবে। সেই কনসেপ্টটা কিন্তু আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে কনসেপ্ট লাগবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি বলা হয়, কোনো যদি শূন্য স্থান থাকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দ্যাট ইজ অফ প্রতিসরাঙ্ক, বা সংক্ষেপে কি বলা হয় না RI বলা হয়। এটাকে কি বলা হয় না মিউ সবসময় কিন্তু 0-র থেকে বড় বলবো না, 0-র থেকে বড় কিন্তু 0.5 হতে পারে, বাট এটা মিউ 1-এর থেকে বড়, তাই তো। মিউ হচ্ছে গিয়ে অলওয়েজ কিন্তু 1-এর থেকে বড় হয়, মিউ অলওয়েজ 1-এর থেকে বড় হয় এবং ইনফিনিটির থেকে ছোট হয়, কারণ কোনো মাধ্যমের অসীম ঘনত্ব হতে পারে না, বিকজ অফ মিউ ইকুয়ালস টু দেখো C/V। তাহলে V ইফ টেন্ডস টু 0
তাহলেই একমাত্র কিন্তু মিউ টেন্স টু ইনফিনিটি হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে মিউ আমাদের অসীম হতে পারে। এবং কোনো মাধ্যমে তো আলোর বেগ শূন্য নয় নিশ্চয়ই, তাহলে মিউ কিন্তু কখনোই ইনফিনিটি হতে পারে না। আর কোনো স্থানে আলোর বেগ কিন্তু সি এর থেকে বেশি হতে পারে না, তাহলে সেখানে কিন্তু আলোর ভেলোসিটি সি এর থেকে কম। দ্যাট মিন্স প্রতিসরাঙ্ক মিউ কিন্তু হচ্ছে কি আমাদের একের থেকে অলওয়েজ বেশি হবে। মিউ যদি একের থেকে অলওয়েজ বেশি হয় এবং ইনফিনিটির থেকে কম হয়, তাহলে তুমি কিন্তু লিখতে পারো ব্রুস্টারের সূত্র অনুযায়ী মিউ সমান সমান টেন অফ আইপি, টেন আইপি লিখতে পারো এবং এটা ইনফিনিটি লিখতে পারো। তাহলে টেন আইপি একের থেকে বড় এবং ইনফিনিটির থেকে ছোট, এই দুটো কন্ডিশন তোমাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে মিউ যদি টেন আইপি ধরো এবং আইপি, অ্যাকচুয়ালি আইপি নয় আইবি আছে, ঠিক আছে আইবি লেখো, কোনো অসুবিধা নেই, আইপি আর আইবি একই ব্যাপার। সো আইবি যদি ধরো ব্রুস্টার্স ইনসিডেন্ট অ্যাঙ্গেল আইবি, তাহলে আইবিকে তুমি যদি 45 ধরো, তাহলেই কিন্তু মিউ অ্যাকচুয়ালি 1 হয়। কিন্তু আমার কন্ডিশান কি বলেছে, কন্ডিশান বলেছে মিউটা একের থেকে বড়, তার মানে অ্যাঙ্গেলটা কিন্তু একের থেকে মানে 45-এর থেকে বড় হবে। গট ইট মাই ওয়ার্ডস? সো এগেন রিপিট করছি, রিপিটটা হচ্ছে এটা, দেখো মিউ টেন আইপি আমরা জানি বা টেন আইবি এবং মিউটা একের থেকে বড়, এবং যদি তুমি আইবিটাকে 45 ধরো তাহলেই কিন্তু মিউ সমান 1 হতে পারে, বিকজ 10 45 1, এবং তোমাকে কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে একের থেকে বড় মিউ, ঠিকঠাক একের থেকে বড় স্যাটিসফাই করাতে হবে। তাহলে অ্যাঙ্গেল যেটা আইবি সেটাও নিশ্চয়ই 45-এর থেকে বড় হবে, এবং 45-এর থেকে বড় অপশান আর কোথায় আছে খুঁজে নাও, বিকজ এখানে দেখো 0-এর থেকে বড় হবে না, এটা দেখো 30-এর থেকে বড় আইবি হবে না, 45-এর থেকে বড় চাই। সো দিস মাইট বি ইয়োর আনসার, অপশান সি। এখানে তো আইবি 90 ডিগ্রি বলে দিয়েছে, আর আইবি কখনো 90 ডিগ্রি হতেই পারে না। সো অপশান এলিমিনেশন প্রসেসে তুমি কিন্তু যদি চেক করে যাও, তাহলে অপশান এ বি ডি অটোমেটিকভাবে কেটে গেল, এবং অটোমেটিকভাবে অপশান সি কিন্তু তোমার অ্যান্সার বেরিয়ে গেল। সো অপশান সি উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার, এবং 90 ডিগ্রির থেকে ছোট হবে। সো তুমি চেক করতে পারো টেন যদি আইবি অর্থাৎ 1090 বসাও, 1090 কিন্তু হচ্ছে কি অসংজ্ঞাত হয়, অর্থাৎ ইনফিনিটি হয়, তাহলে ইনফিনিটির থেকে ছোট এবং 45-এর থেকে বড়, অর্থাৎ একের থেকে বড় এবং মিউ ইনফিনিটির থেকে ছোট মিউ, সেটা কিন্তু স্যাটিসফাই করেছে আমাদের অপশান সি দ্বারা। তাহলে ইয়োর অপশান সি ইজ হলো কারেক্ট। সো আই থিঙ্ক খুব সহজ সহজ প্রশ্ন ছিল, এইরকম সহজ প্রশ্নই কিন্তু গত বছর নিটে এসছিল। সো তোমরাও কিন্তু এই বছর নিটেও কিন্তু আশা করতে পারো এইরকম সহজ না হোক, এইরকম স্ট্যান্ডার্ডেরই কিন্তু প্রশ্ন আসতে পারে, এরকম স্ট্যান্ডার্ডেরই প্রশ্ন আসতে পারে। নিট 21 কিন্তু সহজ প্রশ্নই আসবে। সো এটা প্রেডিক্ট করছি না, এটা কিন্তু হচ্ছে কি একটা আন্দাজ করা যাচ্ছে। সো যাই হোক, প্রশ্ন 10 দেখো কি বলেছে। ইন YDAC experiment, that is of young double slit experiment, if the separation between two coherent sources is halved, তাহলে ধরে নাও দুটো কোহারেন্ট সোর্সের মধ্যে প্রথমে দূরত্ব ছিল হচ্ছে কি 2D, তুমি এটা ধরে নাও। So if the separation between the two coherent sources is halved and the distance of the screen from the two coherent sources, এবং স্ক্রিন থেকে ডিস্টেন্স কত ধরা হয়, নিশ্চয়ই ক্যাপিটাল ডি ধরা হয়, is doubled, then the fringe width কী হবে। সো ইন ফার্স্ট কেসে যদি তুমি কোহারেন্ট সোর্সের মধ্যবর্তী ডিস্টেন্স 2D ধরো এবং কোহারেন্ট সোর্স থেকে পর্দা বা স্ক্রিনের দূরত্ব যদি ক্যাপিটাল ডি ধরো, উই নো আমাদের ফ্রিঞ্জ উইথ কী হয়, d/2d ইন্টু ল্যামডা, এটাই আমাদের কিন্তু ফ্রিঞ্জ উইথ হয়। নেক্সট কেসে কী হবে, নেক্সট কেসে যখন হচ্ছে কি হাফ হলো এবং ডাবল হলো, স্ক্রিনের পর্দা ডবল হয়েছে, তাহলে ডির জায়গায় তুমি 2D বসাতে পারো, আর কোহারেন্ট সোর্সের মধ্যবর্তী দূরত্ব কিন্তু হাফ করা হয়েছে, দ্যাট ইজ 2D প্রথম ধরা হয়েছে, তাহলে নিশ্চয়ই এখন কী হবে, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দ্যাট ইজ স্মল ডি হবে, এবং এর ল্যামডার সঙ্গে তো কোনো পার্থক্য হয়নি, ল্যামডাই আছে। তাহলে তুমি এখন কি করতে পারো, দেখো বিটা প্রাইম ইকুয়ালস লিখতে পারো 4D/2D লিখতে পারো এবং ইন্টু ল্যামডা লিখতে পারো, এবং ইফ ইউ লুক অ্যাট ভেরি কেয়ারফুলি, তাহলে বিটা প্রাইমকে তুমি কিন্তু লিখতে পারছো, বিটা প্রাইমকে, বিকজ এইটাকে ওপর নিচে আমরা 2 দ্বারা গুণ করেছি, তাহলে 4D হয়ে গেছে, এটা 2D হয়ে গেছে। নাও d/2D ইন্টু ল্যামডা, দ্যাট ইজ অফ
d/2d ইন্টু ল্যামডা, দ্যাট ইজ 4 বিটা। অর্থাৎ ফ্রিঞ্জ উইথ, এখনকার ফ্রিঞ্জ উইথ কিন্তু আগেকারের 4 গুণ হবে, অর্থাৎ ইওর আনসার ইজ 4 টাইমস। সো দিস ইজ ভেরি বেসিক লেভেল কোশ্চেন এবং ভেরি ইজি প্রশ্ন, তাই না? এগুলো ভেরি কিন্তু ইজি প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু গত বছর এসছে। সো ডোন্ট গেট ডিমোটিভেটেড, বাট অলসো অ্যাট দ্য সেম টাইম আই অ্যাম রিকোয়েস্টিং ইউ টু গেট মোটিভেটেড, বিকজ প্রশ্ন কিন্তু সহজ আসতেই পারে। সো বিটা প্রাইম ইকুয়ালস টু 4 বিটা হবে, তাহলে তোমাদের অপশান হবে সি। সো চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। দেখো প্রশ্ন নাম্বার 11 কি বলেছে, অ্যাসিউম দ্যাট দ্য লাইট wavelength is equals to 600 nanometer is coming from a star and the limit of resolution of the telescope of the object has a diameter of 2 meter. তার মানে প্রশ্নে যেটা বলে দিয়েছে, তোমার ল্যামডা কিন্তু বলে দিয়েছে ওয়েভলেন্থ হচ্ছে 600 ন্যানোমিটার। 600 ন্যানোমিটারটাকে তুমি লিখতেই পারো খুব আরামসে 600 ইন্টু 10⁻⁹ মিটার, এবং ডায়ামিটার ডিটাকে তুমি লিখতেই পারো 2 মিটার, যেটা তোমাদের বলে দিয়েছে। তাহলে তোমার কি জানতে চেয়েছে, লিমিট অফ রেজলিউশন জানতে চেয়েছে। অ্যান্ড উই নো আ ফর্মুলা ভেরি ভেরি ওয়েল, দ্যাট ইজ অফ ডেল্টা ল্যামডা বা ডেল্টা থিটা 1.22 ল্যামডা বাইড অফ ক্যাপিটাল ডি। সো 1.22 ইন্টু ল্যামডার যা তুমি বসাতে পারো 6 ইন্টু 10⁻⁷, বিকজ অফ 600 ইন্টু 10⁻⁹ ছিল, তাহলে ওটাকে তুমি 6 ইন্টু 10⁻⁷ বসাতে পারো, আর ডির জায়গায় তুমি 2 বসাতে পারো। সো 2 দিয়ে গেটস 6 ক্যান্সেলেশন 3, অ্যান্ড 3 আর 1.22 দ্যাট ইজ অফ 3.66 ইন্টু 10⁻⁷, এত র্যাড। সো লিমিট অফ রেজলিউশন কিন্তু এটা আসছে 3.66 ইন্টু 10⁻⁷ রেডিয়ান। তাহলে তোমার অপশান কোনটা আসছে, দেখো অপশান এ, অপশান এতেই আছে 3.66 ইন্টু 10⁻⁷, 3.66 ইন্টু 10⁻⁷। সো 11খানা প্রশ্নের শেষে, তাহলে 11খানা প্রশ্ন কমপ্লিট এবং তোমাদের অপশান এ এসছে, এটা খুব ইজি ছিল। তাহলে 11খানা প্রশ্নের শেষে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সহজ এবং 2-3টে স্টেপের মাধ্যমে করা যাচ্ছে, এবং সবকটা অঙ্কই কিন্তু একটা মিল আছে, সবকটা অঙ্কই ফর্মুলা বেসিস, নো নিড টু এক্সট্রা ক্যালকুলেট, ঠিক, নো নিড টু ডু অ্যান এক্সট্রা ক্যালকুলেশন, ঠিকঠাক। সো আই হোপ তোমরা খুব স্বস্তিতে আসো, বিকজ অফ প্রশ্ন কিন্তু খুব সহজ। সো চলো এবার পরের দিকে যাওয়া যাক। পরের প্রশ্ন দ্যাট ইজ অফ 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ রে ইজ ইনসিডেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, তাহলে ইনসিডেন্স অ্যাঙ্গেল আই বলে দিয়েছে, অন দ্য সারফেস অফ এ স্মল অ্যাঙ্গেল প্রিজম। স্মল অ্যাঙ্গেল প্রিজম মানে যদি প্রিজম অ্যাঙ্গেলটাকে এ ধরো, সেটা হচ্ছে মাছ লেস দেন, দ্যাট ইজ অফ কোন কেসে হয়, একদম ঠিক থিন প্রিজম। যদি আমাদের প্রিজমটের অ্যাঙ্গেল খুব ছোট হয় তাহলে সেই প্রিজমকে আমরা থিন প্রিজম বলি বা পাতলা প্রিজম বলি। উইথ অ্যাপ অ্যাঙ্গেল অফ প্রিজম এ বলেই দিয়েছে, অ্যান্ড ইমার্জেস নর্মালি ফ্রম দ্য অপোজিট সারফেস। তাহলে অপোজিট সারফেস, এটা যদি প্রিজম হয় তাহলে অপোজিট সারফেস থেকে যখন নির্গত হচ্ছে, এটা আই বলে দিয়েছে, সে যখন নির্গত হচ্ছে তখন কিন্তু সে এইভাবে নির্গত হচ্ছে, নর্মালি নির্গত হয়েছে, অর্থাৎ এই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে নির্গত হয়েছে। তাহলে তলের সঙ্গে 90 ডিগ্রি মানে হচ্ছে কি, কিন্তু সে হচ্ছে কি এই তলের অভিলম্ব বরাবর বেরিয়েছে, তার মানে ইউ ক্যান সে ইমার্জিং অ্যাঙ্গেল I2 ইজ ইকুয়ালস টু 0 এবং R2 ইকুয়ালস 0, দ্যাট ইজ এইখানেও নিশ্চয়ই লম্ব হয়ে পড়েছে এবং লম্বভাবেই বেরিয়েছে, ঠিকঠাক। তাহলে আমাদের এই তলের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ কিন্তু 0, I2 R2 0। নর্মালি কথাটা থেকে আমরা এতগুলো কিন্তু কনক্লুশন করতে পারলাম। সো ইফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য প্রিজম ইজ মিউ, দেন দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে তোমাকে এই আই এর মানটা জানতে চেয়েছে, ঠিক, ইন টার্মস অফ অ্যাঙ্গেল অফ প্রিজম অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ। তাহলে আমরা কি করে করব, ভেরি ইজি, যেটা করব আমরা হচ্ছে আমরা স্নেলস সাধারণ ল অ্যাপ্লাই করে দেবো। কি অ্যাপ্লাই হবে, তাহলে এটা যদি তুমি আউটসাইড থেকে যাচ্ছে তাহলে তুমি বাইরে ধরতে পারো, এটা হলো এয়ার মিডিয়াম, তাহলে মিউ এ ইন্টু সাইন অফ আই সমান সমান প্রিজমের ভেতরের জন্য মিউ ইন্টু সাইন অফ R1 হবে। নাও মজাটা হচ্ছে এইখানটায়,
দ্যাট ইজ অফ এ সমান প্রিজমের অ্যাঙ্গেল এ সমান R1 প্লাস অফ R2, R2 0 হয়ে গেছে, তাহলে R1 সমান এ, দ্যাট ইজ অফ R1 এর ভ্যালু হচ্ছে এ। তাহলে মিউ এর জায়গায় তুমি 1 বসাতে পারো, সাইন আই এর জায়গায় তুমি সাইন আই বসাতে পারো, এই মিউর জায়গায় তুমি মিউ লিখতে পারো, এবং সাইন R1 এর জায়গায় তুমি কিন্তু সাইন অফ এ লিখতে পারো। এবারে দেখো এখানে কিন্তু তোমাকে সাইনের কোনো পালা নেই, তার মানে তোমাকে কিন্তু অ্যাপ্রক্সিমেট করতে হবে। যেহেতু অ্যাঙ্গেল এটা ইজ মাচ মাচ লেস দেন, তাহলে তুমি সাইন এটাকেও লিখতে পারো ইজ নিয়ারলি ইকুয়ালস টু এ, অ্যান্ড আইটাও যদি খুব খুব ক্ষুদ্র হয় তাহলেও তুমি কিন্তু অ্যাপ্রক্সিমেট করতে পারো সাইন আই ইকুয়ালস টু আই। ঠিকঠাক? দ্যাট মিনস আই ইকুয়ালস টু হচ্ছে মিউ এ, দ্যাট ইজ অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু mu into a. That is, where is your option? That is option C, I equals to mu into a. So this is also very uninteresting and at the same time kintu easy problem. So question number দেখো 13 কি বলেছে দেখো, the ratio of the contribution made by electric field and magnetic field components of the intensity of an electromagnetic wave. তাহলে তোমরা জানো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেন নাম দেওয়া হয়েছে, বিকজ অফ এখানটায় ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশন আছে, ম্যাগনেটিক ফিল্ডের কন্ট্রিবিউশন আছে, এবং টোটাল ইন্টেন্সিটি অর এনার্জি অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ কামস ফ্রম দ্য কন্ট্রিবিউশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ টোটাল ইলেকট্রিক ফিল্ডের যে মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে শক্তিটা হবে ইউ, সেটা ইলেকট্রিক ফিল্ডের শক্তি আর ম্যাগনেটিক ফিল্ডের শক্তির যোগফলের সঙ্গে সমান। এবং বাই ডিফল্ট we know UE average and UM average, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের শক্তি এবং ম্যাগনেটিক ফিল্ডের শক্তি হচ্ছে সমান। তার মানে কন্ট্রিবিউশন কিন্তু ইকুয়াল আসছে। তার মানে ইলেকট্রিক ফিল্ডের শক্তি যা এবং ইলেকট্রিক ফিল্ডের শক্তি কত হয়, ইউ নো ভেরি ওয়েল, দ্যাট ইজ অফ হাফ অফ এপসাইলন নট ই স্কোয়ার হয়, অ্যান্ড UM কি হয়, দ্যাট ইজ অফ বি স্কোয়ার বাই 2 মিউ নট, এবং both are কিন্তু equal. So contribution from these two side is same. তাহলে কন্ট্রিবিউশনের রেশিও কত হবে, নিশ্চয়ই 1:1 হবে। সো অপশন বি ইজ ইয়োর কারেক্ট আনসার। ঠিক? সো আমাকে পরীক্ষার সময় তোমাকে কিন্তু এই যে বুঝিয়ে বলতে হবে না, যেহেতু এখানে বুঝিয়ে বলতে সময় লাগলো, তাহলে নিশ্চয়ই 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। তুমি কিন্তু পরীক্ষা হলে দেখবে এবং চোখ বুঝিয়ে ধাই করে মেরে দেবে 1:1। ঠিকঠাক? So chalo, moving to the next প্রশ্ন, that is of question number 14. Question number 14 এও খুব ইজি অঙ্ক দেখো। Light with an average flux of 20 watt per semi square falls on a non-reflective surface at normal incidence having surface area of 20 semi square. এরিয়া কত, 20 সেমি বলে দিয়েছে, এবং যে ফ্লাক্স বার হচ্ছে সেটা কিন্তু 20 ওয়াট পার সেমি স্কোয়ার। এবং তোমাকে কিন্তু বুঝতে হবে অ্যাভারেজ ফ্লাক্স মানে কি বলেছে না, অ্যাভারেজ ফ্লাক্স মানে যেটা বলেছে সেটা কিন্তু ইন্টেন্সিটির কথা বলেছে। তোমাকে কিন্তু এই এককটা দেখে বুঝতে হবে, দ্যাট ইজ আ ওয়াট পার সেমি স্কোয়ার লেখা আছে। ওয়াট পার সেমি স্কোয়ার মানে হলো পাওয়ার বাই এরিয়া, তার মানে সেটা কিন্তু তোমাকে ইন্টেন্সিটির কথাই বলে দিয়েছে। বিকজ ইউ নো ইন্টেন্সিটি আই ইজ ডিফাইন্ড অ্যাজ টোটাল এনার্জি বাই এরিয়া ইন্টু টাইম টি। তাই টোটাল এনার্জি ই ইকুয়ালস টু কত হবে, ইন্টেন্সিটি আই ইন্টু এ ইন্টু টি, এটাই হবে আমাদের টোটাল এনার্জি। এবং তোমাকে কিন্তু বলেছে দ্য এনার্জি রিসিভড বাই দ্য সারফেস ডিউরিং দ্য স্প্যান অফ 1 মিনিট। তাহলে 1 মিনিট টাইমে এতটা হারে যদি প্রতি মিনিটে শক্তি বার হয় এবং এতটা পার এরিয়াতে এবং 20 সেমি স্কোয়ার এরিয়া থেকে, তাহলে কত শক্তি বেরোবে। তাহলে তুমি খুব ইজিলি করতে পারবে, ই সমান লিখতে পারবে ইন্টেন্সিটি 20 ওয়াট পার সেমি স্কোয়ার, এরিয়াটার জায়গায় লিখবে 20 সেমি স্কোয়ার, এবং টাইম টির জায়গায় লিখবে 1 মিনিট, বাট ইউ ক্যান পুট দ্য ভ্যালু অফ 1 মিনিট টু 1 মিনিট ইন 60 সেকেন্ড বাই কনভার্টিং ইট ইনটু সেকেন্ড। তাহলে তুমি দেখো খুব ভালোভাবে এখান থেকে কী হচ্ছে দেখো, এটা ওয়াট পার সেমি স্কোয়ার, এটা 20 সেমি স্কোয়ার, তাহলে এই সেন্টিমিটার স্কোয়ার এবং নিচে সেন্টিমিটার স্কোয়ারের ডাইমেনশন কেটে গেল। তাহলে 20 ইন্টু 20 দ্যাট ইজ অফ 400, 400 ইন্টু 60 দ্যাট ইজ অফ 24, তাহলে 24 ইন্টু 1 2 3, তাহলে 3টে 0,
তাহলে 24 ইন্টু 10⁻³ জুল। তাহলে কোথায় আছে দেখো 24 ইন্টু 10⁻³ জুল, দ্যাট ইজ অফ অপশন নাম্বার সি। তাহলে অপশন সি হলো তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। তাহলে ওয়ান সেকেন্ড রিপিট করছি, দেখো কোশ্চেন নাম্বার 14-এ এখানে যেটা জানতে চেয়েছে কোনো একটা এরিয়া ছিল, সেই এরিয়া থেকে পার ইউনিট এরিয়ার মধ্যে 20 ওয়াট অর্থাৎ প্রতি সেকেন্ডে 20 জুল করে শক্তি নির্গত হচ্ছে। তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে এইভাবে যদি শক্তি নির্গত হতে থাকে তাহলে 20 সেমি স্কোয়ার এরিয়া থেকে 1 মিনিট সময়ের অন্তর্গত বা 1 মিনিট সময়ের মধ্যে কতটা শক্তি বার হবে। তাহলে যদি এটা প্রতি একক সময়ে প্রতি একক মিনিট মানে প্রতি একক ক্ষেত্রফলের শক্তি হয় তাহলে 1 মিনিট সময়ের জন্য নিশ্চয়ই আরও বেশি হবে। তাহলে আমরা টাইম দ্বারা মাল্টিপ্লাই করব, এবং পার সেমি স্কোয়ারে যদি এটা হয় তাহলে 20 সেমি স্কোয়ারতে নিশ্চয়ই আরও বেশি হবে, তাহলে এরিয়া দ্বারাও মাল্টিপ্লাই করব। তাহলে হিয়ার ইজ ইয়োর কারেক্ট ফর্মুলা, দ্যাট ইজ অফ এনার্জি ইন্টেন্সিটি ইন্টু ক্যাপিটাল এ, দ্যাট ইজ অফ এরিয়া ইন্টু টাইম টি। তাহলে তোমাকে কিন্তু এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, আর কিন্তু কিছুই ছিল না অঙ্কটাতে, আর কিন্তু কিছুই ছিল না, শুধু এই ফর্মুলাটা মাথায় রাখলে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারতে। সো কোশ্চেন নাম্বার 14 কিন্তু কমপ্লিট। চলো মুভিং টু দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 15। 15-এ কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 15 বলেছে দেখো আ 40 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ইজ কানেক্টেড টু আর 200 ভোল্ট। তাহলে ব্যাটারি বলে দিয়েছে, ব্যাটারি সোর্স দ্যাট ইজ অফ সাপ্লাই ভোল্টেজ দ্যাট ইজ অফ 200 ভোল্ট। ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স বলে দিয়েছে 40 মাইক্রোফ্যারাড, তাহলে ইউ ক্যান কনভার্ট ইট ইন্টু ফ্যারাড, তাহলে 40 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। তাহলে আমার কি জানতে চেয়েছে দেখো, এবং 50 হার্টজের এসি সাপ্লাই, তাহলে কম্পাঙ্ক নিউ ইকুয়ালস টু 50 হার্টজ, এটা বলে দিয়েছে। তাহলে ক্যাপাসিটি এগুলো বলে দিয়েছে, এবং তোমার প্রশ্ন জানতে চেয়েছে দ্য আরএমএস ভ্যালু দ্যাট ইজ রুট মিন স্কোয়ার ভ্যালু অফ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ইজ নিয়ারলি ইকুয়ালস টু, তাহলে এটাই জানতে চেয়েছে। তাহলে তুমি ফর্মুলা জানো যে কারেন্ট আই ইকুয়ালস টু ভি বাই সামথিং রোধ হয়, কিন্তু ক্যাপাসিটার যখন এসি সোর্সে ব্যবহার করা হয় তখন তো ক্যাপাসিটার ক্ষেত্রে তার যে রোধ সেটাকে তো আর দ্বারা প্রকাশ করা হয় না, সেটাকে প্রকাশ করা হয় কি এক্সি দ্বারা, যেখানে এক্সিটাকে বলা হয় ক্যাপাসিটিভ ইম্পিডেন্স বা ধারকীয় প্রতিঘাত, দ্যাট ইজ অফ ভ্যালু কোনটা হয় এক্সি ইকুয়ালস টু 1/ωc। তাহলে 1/ωর জায়গায় তুমি কি লিখতে পারো 2π নিউ লিখতে পারো, এবং সি এর জায়গায় সি বসাতে পারো, তাহলে এক্সি দাঁড়ালো 1/2π নিউ সি। তাহলে আই ইকুয়ালস টু দাঁড়ালো ভি, তাহলে এক্সির জায়গায় তুমি এখানে বসাচ্ছ 1/, এটা তাহলে উপরে উঠে গেলে 2π নিউ ইন্টু সি হয়ে যাবে। তাহলে আই কত দাঁড়াচ্ছে, কারেন্ট আই ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে না 200 ভোল্ট, ভি ইকুয়ালস টু 2 ইন্টু পাই ইন্টু নিউর জায়গায় তুমি 50 বসাতে পারো, আর সি এর জায়গায় 10⁻⁻6 ইন্টু 40 এটা বসাতে পারো। তাহলে ক্যালকুলেশন তোমাকে কি দিচ্ছে দেখো, ক্যালকুলেশন তোমাকে দিচ্ছে দেখো এটা তোমাকে দেখো 2 আর 5, দেখো 2 আর 2 4, 4 আর 5 20, 20 আর 4 80, ঠিক। এবার কটা শূন্য বাদ গেল দেখো 2, 3, 4, তাহলে 10⁻⁴ ইন্টু 10⁻⁻6 ইন্টু একটা পাই পড়ে আছে, তাহলে 8 আর পাই এখান থেকে কত হচ্ছে দেখো 4 আর 1 5, দ্যাট ইজ অফ 10⁻⁻1। তাহলে 8 আর পাই গুণ করলে কত হয় সামথিং হচ্ছে কত হবে তোমার পাই মানে 3.14, তাহলে এটা হচ্ছে 24-এর আশেপাশে যাবে, 24 পয়েন্ট সামথিং হবে, এবং 10⁻⁻1 একটা থাকবে, তাহলে তোমার রেজাল্ট আসবে যেটা 2.4 অ্যাম্পিয়ার সামথিং কিছু একটা। তাহলে এটাই হচ্ছে তোমাদের কারেন্ট আই ইকুয়াল টু 2.4। তাহলে তোমাদের কিন্তু একটাই অপশান আছে, সেটা হচ্ছে দেখো অপশান সি, দ্যাট ইজ অফ 2.5 অ্যাম্পিয়ার। তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সারও কিন্তু এটা হওয়া উচিত বা এটাই হবে। হ্যাঁ, এবার তোমাদের এমন একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে আরএমএস ভ্যালু বার করতে দিয়েছে কিন্তু আপনি তো নর্মাল কারেন্ট বার করলেন। অ্যাকচুয়ালি ফর্মুলাটা কিন্তু একই, বিকজ অফ আই যখন তুমি লিখছো ভি বাই এক্সি, তুমি যখন আই আরএমএস বার করবে তখন তোমাকে কিন্তু ভোল্টেজেরও আরএমএস ভ্যালু নিতে হবে, বাই এক্সি করবে। এবার আই আরএমএস মানে কি আই বাই √2 বা I0/√2,
আই নট বাই রুট টু। আর ভিআরএমএস মানে কি, ভি নট বাই অফ রুট টু, তার সঙ্গে 1/xc থাকবে একটা, তাহলে বোথ সাইড থেকে রুট টু ক্যান্সেল হয়ে গেলে এবং তুমি লিখতে পারো আই নট ইকুয়ালস টু ভি নট বাই অফ এক্সি, ভি নট বাই এক্সি। তাহলে আমরা সেটাই একদম প্রথম থেকে লিখেছি, আই ইকুয়ালস টু ভি বাই এক্সি। সো দিস ইজ ইয়োর ফর্মুলা। বিকজ তোমাদের কাছে এটা নতুন লাগবে, বিকজ তোমাদের এই বছরের ক্লাস 12-এর সিলেবাসে কিন্তু এসিটাকে বাদ দেওয়া হয়েছিল এবং ইন্ডাকশানটাকেও বাদ দেওয়া হয়েছিল, তাহলে তোমরা অনেকেই ওভারলুক করে গেছো। সো দিস ইজ আ ভেরি ইজি চ্যাপ্টার। সো তোমরা কিন্তু এই ফর্মুলাটা যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি এই অঙ্কটা করতে পারবে বা বুঝতেও পারবে। সো কিছু নেই, শুধু জাস্ট এক লাইনের একটা ফর্মুলা, দেন ক্যালকুলেশন, ঠিক, দেন ক্যালকুলেশন। তাহলে সেই জন্য আমরা আই ইকুয়ালস টু ভি বাই এক্সি বার করলে, নর্মাল কারেন্ট বার করলেও সেই আরএমএস ভ্যালুই দেবে, এবং তুমি যদি ফান্ডামেন্টালি আই আরএমএস দিয়ে ভি আরএমএস দিয়ে এক্সি দিয়ে করতে থাকো তাহলেও তোমার সেই কিন্তু একই ভ্যালু দেবে। সো বোথ কেসে কিন্তু তুমি সেম রেজাল্টই পাবে, বিকজ রুট টু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে রুট টু নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই, যেটা নিয়ে মাথা ঘামানো দরকার সেটা হাউ টু ক্যালকুলেট দ্য কারেন্ট। ওকে, সো আজকেকারের ক্লাস এই পর্যন্তই শেষ, বিকজ অফ আমাদের 15খানা প্রশ্ন শেষ, এবং নেক্সট ডেতেও আমরা 15 কি মোর দ্যান 15 কোশ্চেন নিয়ে হাজির হবো আবার ডে টুতেও কিন্তু আমাদের নিট 2020 প্রিভিয়াস পেপার নিয়ে ডিসকাস করব, এবং সেখানেও আমরা কিছু মজাদার প্রশ্ন করব। ঠিক আছে, ওকে। আর যারা প্রথমবার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, এটা বলার অপেক্ষা রাখছে না, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে সবার মধ্যে শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ টু অল, and be with the channel A Journey with Physics. So tata.